নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গল্প ছুটি, এই গল্পটি নিয়ে আজকের আমাদের আলোচনা, গল্পটির মূল বিষয় এবং ভাববস্তুকেই আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। সকলকে আমরা আমাদের আলোচনায় স্বাগত জানাই। ছুটি গল্পটি লেখার আগে আমরা জানি রবীন্দ্রনাথের একেবারে প্রথম দিককারই গল্প ছুটি। তার আগে রবীন্দ্রনাথ ভারতী পত্রিকায় ভিখারিণী কিংবা ঘাটের কথা, রাজপথের কথা, এই ধরনের গল্প লিখে রবীন্দ্রনাথ তার গল্প লেখার একটা হাতেখড়ি করে নিয়েছেন। গল্পের টেকনিকটা হয়তো রবীন্দ্রনাথের তখন আয়ত্তে যে একেবারে আসেনি তা নয়, কিন্তু উপযুক্ত বিষয়টাও বোধহয় প্রয়োজনীয় ছিল, যেটা তিনি হাতের কাছে পাচ্ছিলেন না। কারণ ছোট গল্পে একটা সিঙ্গেল ইমপ্রেশন বা একটিমাত্র ভাবকে ফুটিয়ে তোলার জন্য সেখানে বিষয়টাই তো সেই ভাবটাকে ফুটিয়ে তোলে। বিষয় আর আঙ্গিক দুটোর মধ্যে একটা খুব সাযুজ্য প্রয়োজন হয়। কিন্তু রবীন্দ্রনাথ বোধহয় টেকনিকটা কিছুটা আয়ত্ত করে ফেললেও তখনও তার কাছে ছোট গল্পের উপযোগী বিষয়ের একটা অভাব ছিল। সেই অভাব তিনি ধীরে ধীরে পূর্ণ করেছেন। তার আমরা জানি দেনা পাওনার মতো ছোট গল্প বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের মর্যাদা পেয়েছে। আর তারপরই সাধনা পত্রিকায় 1299 বঙ্গাব্দের দিকে রবীন্দ্রনাথের একটি বিখ্যাত ছোট গল্প প্রকাশিত হলো, যেটি আমাদের আলোচ্য ছুটি গল্প। এখান থেকে বলা যেতে পারে রবীন্দ্রনাথের ছোট গল্প লেখার জয়যাত্রা। যে জীবনকে রবীন্দ্রনাথ জানতেন না, যে জীবনের সঙ্গে রবীন্দ্রনাথের খুব একটা পরিচয় হয়তো প্রাথমিকভাবে ছিল না, সেই জীবনের সান্নিধ্যে তিনি এসেছিলেন। গ্রাম বাংলার প্রকৃতি, মানুষ, প্রকৃতি এবং মানুষের সম্বন্ধ, কিশোর কিশোরীরা, তাদের জীবন, 13-14 বছরের বালক বালিকারা, গ্রামের ছেলেমেয়েরা, তাদের যে জীবন, তাদের মতো করে দেখা, তাদেরকে ভাবা, কেমন করে তারা গ্রামের মাটির সঙ্গে, গ্রামের গাছপালা, প্রকৃতির সঙ্গে, গ্রাম্য পরিবেশের সঙ্গে মিলেমিশে একাকার, যাদেরকে গ্রাম্য পরিবেশ থেকে আলাদা করে ভাবাই যায় না। এই যে গ্রামের প্রকৃতির মধ্যে লালিত ছেলেমেয়েরা, যেমন আমাদের ছুটি গল্পের ফটিক, এদেরকে গ্রাম থেকে বিচ্ছিন্ন করা যায় না। এরা আমাদের হারানো শৈশবের কথা মনে করিয়ে দেয়, আমাদের কৈশোর বেলার কথা মনে করিয়ে দেয়, আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি এরা উস্কে দেয়। এই গল্পগুলো চিরন্তন একটা ক্লাসিক আবেদন তৈরি করে। ক্লাসিক তো তাই যেগুলো চিরকালের। এই ফটিকদের পড়তে পড়তে আমরা তো আমাদের ফেলে আসা শৈশবে ফিরে যাই, আমাদের কৈশোর বেলার কথা মনে পড়ে। তো এই যে ছোটোবেলার কথা মনে করিয়ে দেওয়া গল্পগুলো, এগুলো কখনো পুরনো হয় না, চিরকালের গল্প, আমাদেরই গল্প। আমরা যখন ছুটি গল্প পড়ি তখন ফটিকের মধ্য দিয়ে আমাদের ফেলে আসা ছোটোবেলাটাকে আর একবার যেন ফিরে পায়, খুঁজে পায়। রবীন্দ্রনাথ সেই চিরকালের বিষয় ছোট গল্পের উপযোগী করে ফুটিয়ে তোলবার উপাদান পেয়ে গেলেন যখন তিনি জমিদারি দেখাশোনার কাজে শিলাইদহ, শাজাদপুর, পতিশর এই সকল অঞ্চলগুলোতে গেলেন এবং এখানে থাকার সময় তিনি গ্রাম্য মানুষ এবং প্রকৃতিকে কাছ থেকে দেখলেন এবং পেয়ে গেলেন তিনি ছুটি গল্পের নায়ক আমাদের ফটিককেও। কিভাবে পেলেন না, এই গল্পের মধ্যে আমরা আগে দেখব যে বিষয় কী আছে। না, গল্পের মধ্যে দেখতে পাবো ফটিক এবং মাখনলাল, দুই ভাই। মাখন ছোট, ফটিক বড়। বয়স ফটিকের ওই 13-14, তাকেই গল্পের নায়ক বলা যায়। গ্রামের ছেলে, দুর্বার ছেলে, সে কোনো নিয়ম মানে না, কোনো শৃঙ্খল মানে না, পড়াশোনায় সে অমনোযোগী। কিন্তু তার ভাই মাখনলাল, তার কিন্তু পড়াশোনায় দারুণ আগ্রহ, সে ধীর স্থির। মায়ের সমস্ত ভালোবাসা তাই অনেকটাই তার ছোট ভাই মাখন পায়। বড় ভাই হিসেবে ফটিক যে পায় না তা নয়, মা তাকেও ভালোবাসে, কিন্তু কোথাও যেন মায়ের কাছে ফটিকের এই দুর্দান্ত স্বভাব, তার এই দৌরাত্ম্য, তার এই উচ্ছৃঙ্খলতা, তার এই পড়াশোনায় অমনোযোগী স্বভাব, এই সবটাই তার কাছে কিছুটা বিরক্তির কারণও হয়ে উঠেছিল। বিশেষত স্বামীকে হারিয়ে এই দুই ছেলেকে মানুষ করা, পড়াশোনার প্রতি ফটিকের অনাগ্রহ, সবটাই তাকে ফটিকের প্রতি কিছুটা একটা একটা বিরক্তির কারণ তৈরি করে দিয়েছিল তার মনে। এই রকম অবস্থায় আমরা দেখতে পাবো গল্পের সূচনাটা হচ্ছে একেবারে যেখানে, সেটা হচ্ছে নদীর ধারে জাহাজের মাস্তুল তৈরির জন্য পড়ে থাকা একটি কাঠ। সেই কাঠটিকে গড়িয়ে গড়িয়ে খেলার একটা আনন্দ খুঁজে পেতে চলেছে বা খুঁজে পেয়েছে আমাদের গল্পের নায়ক ফটিক। তাকে গল্পের নায়ক শুধু বললে ভুল হবে, যে চরিত্রগুলোকে গ্রাম্য বালকদেরকে দেখানো হয়েছে তাদের বলা যেতে পারে মধ্যমণি এই ফটিক। সে হচ্ছে বালক দলের সর্দার।
তার ভাই মাখন সেই জাহাজের মাস্তুল তৈরির জন্য পড়ে থাকা কাঠের গুঁড়িটির ওপর যখন বসে পড়ল, অথচ সেই গুঁড়িটাকে গড়িয়ে গড়িয়ে খেলাটাই ছিল তাদের সেদিনের আনন্দের বিষয়, তখন ফটিক যখন ভাই মাখনলালকে কোনোভাবেই সেই কাঠের মাস্তুল থেকে বা কাঠের যে গুঁড়ি তা থেকে তাকে উঠিয়ে দিতে পারল না, সব চেষ্টা যখন ব্যর্থ হলো, তখন তার মনে একটা নতুন খেলার আনন্দ, নতুন একটা বলা যেতে পারে এক্সপেরিমেন্টার মাথায় এলো, যে তার ভাইকে কাঠের উপর বসিয়ে রেখেই তার ভাই শুদ্ধ যদি এই গাছের গুঁড়িটাকে গুঁড়িয়ে গুঁড়িয়ে খেলা যায়। সেটা করতে গিয়ে যেটা হলো, মাখনলাল পড়ে গেল এবং সব রাগ গিয়ে পড়ল তার দাদার ওপর। দাদাকে আঁচড়ে দিল এবং তাকে প্রহারও করলো, এবং শুধু এখানেই থেমে থাকলো না, গিয়ে বাড়িতে মায়ের কাছে নালিশ জানিয়ে দিল দাদা তার উপর অত্যাচার করেছে, দাদা তাকে মেরেছে। মাও এই ব্যাপারে ফটিকের ওপর রুদ্ধ হলেন, ক্রুদ্ধ হলেন, এবং এর মধ্যেই ঘটনাচক্রে আমরা দেখতে পেলাম কাহিনীর মধ্যে প্রবেশ করেছেন বিশ্বম্ভরবাবু। বিশ্বম্ভরবাবু দীর্ঘদিন পশ্চিমে ছিলেন, সম্প্রতি ফিরেছেন এবং বোনকে অর্থাৎ ফটিকের মাকে দেখতে এসেছেন। ফটিকের মামা হন বিশ্বম্ভরবাবু। বিশ্বম্ভরবাবু যখন জানতে পারলেন যে তার বড় ভাগনা পড়াশোনায় অমনোযোগী, বোনের পক্ষেও সবটাকে মেনটেন করা, সবটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, অর্থনৈতিক একটা দুরবস্থার ব্যাপার রয়েছে, তাই তিনি ঠিক করলেন তার বড় ভাগ্নিকে কলকাতায় নিয়ে গিয়ে পড়াশোনার দায়িত্ব নেবেন। কিন্তু এদিকে তার নিজেরই 3 সন্তান, ফলে মামির কাছে ফটিক খুব যে একটা আদরের পাত্র হয়ে উঠল তা কিন্তু নয়। আমরাও দেখতে পেলাম ফটিক গ্রাম থেকে যখন শহরের পথে পাড়ি দিচ্ছে, তখন তারও একটা কৌতূহল, অপার কৌতূহল, গ্রাম থেকে শহরে যাবে, শহরটা বুঝি গ্রামের থেকেও আরও ভালো, শহরকে দেখার একটা কিশোর মনের কৌতূহল তার মধ্যে কাজ করছে। এই যে শহরকে ঘিরে তার কৌতূহল, সেই কৌতূহলের বশবর্তী হয়েই সে তার ঘড়ি, লাটাই, ছিপ সব ভাইকে দিয়ে দিল। সে দিয়ে খুব আনন্দের সঙ্গে শহরের পথে পাড়ি দিল মামার সঙ্গে। কিন্তু শহরে তার মন টিকল না। কিছুদিনের মধ্যেই শহর তার কাছে বলা যেতে পারে তার কাছে শহর সম্পর্কে যে প্রত্যাশা ছিল সব আশাভঙ্গ হয়ে দাঁড়ালো, স্বপ্নভঙ্গের যন্ত্রণার মুখোমুখি হতে হলো ফটিককে। আমরা দেখতে পাবো গল্পের মধ্যে কিভাবে দেখানো হয়েছে গ্রাম থেকে শহরের পথে যখন ফটিক পাড়ি দিচ্ছে তখন তার কি কৌতূহল, এবং তার মামার সঙ্গে তার মায়ের কথোপকথনের অংশটুকু এই প্রসঙ্গে প্রাসঙ্গিক। তাহার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। শুনিয়া বিশ্বম্ভরবাবু প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন। বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয়, কি মাথায় ফাটায়, কি একটা দুর্ঘটনায় ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। কবে যাবে, কখন যাবে বলিয়া করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দেয়া গেল। এই যে ঘুড়ি, লাটাই, ছিপ সে কোনোদিনও মাখনকে দিতে চায়নি, আজ সবটা দিয়ে দিল মনের আনন্দে। কবে যাবে, কখন যাবে, এক অপার কৌতূহল তার মনে কলকাতাকে ঘিরে। এবং আমরাও দেখতে পেলাম যে ফটিক তাকে নিয়ে তার মায়েরও বড় আশঙ্কা। তার কাছে কোথাও যেন তার ছোট ছেলের প্রতি তার একটা টান বেশি, ছোট ছেলেকে পাছে সে কোনো আঘাত করে, তার কিছু দুর্ঘটনা ঘটিয়ে ফেলে বড় ছেলে, এই সবটাই তার মাথার মধ্যে কাজ করত। ফলে বড় ছেলেকে সহজেই বিদায় দিতেও তিনি পারলেন কলকাতার উদ্দেশ্যে যখন সে পাড়ি দিচ্ছে। ফটিককেও দেখলাম গ্রাম ছাড়ার মুহূর্তে তার অপার কৌতূহল শহর প্রসঙ্গে। কিন্তু শহরের মধ্যে গিয়ে আমরা যে বললাম তার স্বপ্নভঙ্গের যন্ত্রণা তাকে সহ্য করতে হলো, শহর সম্পর্কে তার মন কদিনেই বিরাগ হলো। আমরা তাই দেখছি লেখক বলছেন, ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি লইয়া বোঁ বোঁ শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, তাইরে নাইরে নাইরে না করিয়া উচ্চৈস্বরে
পারে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দল বল উপদ্রব স্বাধীনতা, এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। মা তাকে যতই মারধর করুক, মায়ের প্রতি সন্তানের একটা প্রবল ভালোবাসা থাকে। দিনের শেষে সন্ধ্যাবেলায় অবোধ শিশুকে মা যেমন কোলে নিয়ে ঘরে ফিরে, ফটিকেরও মনে হতো তার যেন সন্ধে ঘনিয়ে এসেছে। এই কলকাতা তার কাছে অন্ধকার, এই কলকাতা থেকে সে বাড়ি ফিরতে চায়, কিন্তু তার মন যতই চাক আমরা দেখতে পাবো যে কিছুতেই তার পক্ষে সময় করে নেওয়া হয়ে ওঠে না। কলকাতা যেন তাকে ছাড়তে চায় না। আমরা দেখেছি এরপর কেমন করে শেষ পর্যন্ত মামিমার কাছে বারবার অপমান তাকে সহ্য করতে হয়। এমনকি স্কুলে সকলের সঙ্গে সে মানিয়ে নিতে পারে না, বই হারিয়ে ফেলে, মামিমা তাকে অপমান করে, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাই যে স্কুলে শিক্ষক মহাশয় তাকে অপমান করে, তার মামার ছেলেরা পর্যন্ত তাকে অপমান করে। এই পরিবেশের সঙ্গে সে কিছুতেই মানিয়ে নিতে পারে না। শুধু তাই নয়, আমরা এটাও লক্ষ্য করি ফটিক বয়সে কম, 13-14 বছরের ছেলে হতে পারে, কিন্তু তার আত্মসম্মান কিন্তু প্রবল। তাই তো দেখতে পাই যে ফটিক সম্পর্কে লেখক বলেন, ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল। এই যে মামিমার ঘরে, মামার ঘরে সে গলগ্রহের মতো বাঁচে, কেউ যে তাকে ঠিক হৃদয় থেকে মেনে নিতে পারে না, অন্তত মামিমা পারে না। সে যে অনেকটা ভার, একটা বোঝার মতো চেপে রয়েছে, সকলের তাদের মাথার উপর বসে খাচ্ছে দুবেলা। এটা বোধহয় ফটিকের আত্মসম্মানে লাগতো। সে যে গলগ্রহ হয়ে বেঁচে আছে এটা ফটিককে পীড়া দিত। তাই বারবার সে গ্রামে ফিরতে চাইতো। গ্রামের অপার আনন্দ, মুক্তির স্বাদ সে যেমন পেতে চাইতো, তেমনি এইভাবে গলগ্রহ হয়ে আত্মসম্মান খুইয়ে বেঁচে থাকতেও ফটিক চায়নি। তাই বারবার সে মামার কাছে প্রশ্ন করত কবে ছুটি হবে। শেষ পর্যন্ত তার প্রবল জ্বর হয়। জ্বরের মধ্যেই সে একবার বাড়ি ছাড়ে। কিন্তু ওই ইটকাঠ কংক্রিটের শহর, যে শহরের মধ্যে প্রাণ নেই, যে শহর একটা বলা যেতে পারে জেলখানার মতো, গ্রামের মুক্ত পাখির মতো যে ফটিকেরা বাঁচত, প্রকৃতি যাদের কাছে মায়ের মতো, গ্রাম্য প্রকৃতি, গ্রাম্য পরিবেশ যাদের কাছে মায়ের মতো, মায়ের সঙ্গে সন্তানের যেমন একটা স্নেহ ভালোবাসার সম্পর্ক, সেই রকম সম্পর্কের মধ্যে বাঁচত আমাদের ফটিক। ফলে সেই মুক্তির ক্ষেত্রে শহরের এই বদ্ধ দশা থেকে বেরিয়ে আসতে বারবার চেয়েছে ফটিক। তাই তো জ্বর অবস্থাতেও সে বাড়ি ছেড়েছে, কিন্তু আবারও পথ ভুলে তাকে ফিরে আসতে হয়েছে। এই ইটকাঠ কংক্রিটের শহর যেন গ্রামের এই মুক্ত পাখিটাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে শেকলে। তার আর মুক্তি নেই। শেষ পর্যন্ত ছুটির অপেক্ষা করতে করতে স্কুল থেকে তার ছুটি হলো না, শেষ পর্যন্ত জীবন থেকে তার মুক্তি হলো। ছুটি এখানে এক গভীর ব্যঞ্জনা হলো, যেখানে আমরা দেখতে পাই জ্বরের মধ্যে ফটিক বলে এক বাও মেলে না, দো বাও মেলে না। এই যে এক বাও মেলে না, দো বাও মেলে না, অর্থাৎ জাহাজের বা লঞ্চের খালাসিরা জল মাপে তারা, কিন্তু এখানে ফটিক কোন জল মাপছে? জীবনের জল। সে বোধহয় বুঝতে পারছে আর তার গ্রামে ফেরা হবে না। সে বোধহয় জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে, আর কোনো মুক্তির দিশা, আর কোনো তল সে খুঁজে পাচ্ছে না। এবার বোধহয় তাকে কোথাও অন্য ডাকে, অন্য পথে এবার তাকে চলতে হবে। শেষ পর্যন্ত মৃত্যুর মধ্য দিয়ে ফটিক ছুটি পায়। ছুটি এক গভীর ব্যঞ্জনাধর্মী হয়ে ওঠে এখানে গল্পের নামকরণের ক্ষেত্রে। আমরা দেখতে পেলাম ছুটি চেয়েছিল সে, স্কুল থেকে ছুটি। ছুটি মানেই আমাদের একটা বলা যেতে পারে বদ্ধ দশা থেকে মুক্তি, স্কুল কলেজের পড়াশোনা থেকে ছুটি। ছুটি মানে একটা অপার আনন্দ আমাদের কাছে। যে জীবনটা আমাদের কাছে একঘেয়ে, তা থেকে বেরিয়ে যে জীবনের মধ্যে আমি আনন্দ পাই, সেই জীবনের মধ্যে ফিরে যাওয়াটারই তো নাম ছুটি। ফটিক সেই ছুটি খুঁজেছিল বারবার। স্কুল ছুটি দেয়নি, শহর ছুটি দেয়নি, কিন্তু তার ঈশ্বর, তার বলা যেতে পারে সৃষ্টিকর্তা, যিনি তাকে সৃষ্টি করেছেন, তার এইভাবে মানসিক অপমৃত্যু সহ্য করতে পারেননি। ফটিক হয়তো বাইরে বেঁচেছিল, ভেতরে ভেতরে তিল তিল করে মরছিল। তাই মানসিক মুক্তি থেকে তাকে মুক্তি দিতে শেষ পর্যন্ত তাকে জীবন থেকে ছুটি দিয়েছেন। তাই ছুটি গভীর ব্যঞ্জনাধর্মী হয়ে গেছে এই গল্পের নামকরণের ক্ষেত্রে। নামকরণ তাই শুধুই ছুটি শব্দটাকে প্রাধান্য দেয়নি, ছুটি শব্দের মধ্য দিয়ে জীবন থেকে মুক্তির এক পথ বলা যেতে পারে। গ্রামের প্রকৃতির মধ্যে লালিত পালিত সন্তানটিকে মুক্ত পাখির মতোই সেই প্রাণটিকে শহর বেঁধে ফেলেছিল।
কিন্তু সৃষ্টিকর্তা তার সৃষ্টির এই অপমৃত্যু সহ্য করতে না পেরে তাকে জীবন থেকে মুক্তি দিয়েছেন। ছুটি গল্পের নায়ক ফটিক এভাবেও যেন ছুটির স্বাদ পেয়েছে। মৃত্যু রবীন্দ্রনাথের সাহিত্যে কখনো বন্ধন নয়, কখনো কোনো হিংস্রতাকে বহন করে না, কখনো কোনো ভয়ানক স্বরূপকে বহন করে না। মৃত্যুর মধ্যে কোনো নিরাশা নেই। রবীন্দ্রনাথ মৃত্যুর মধ্য দিয়ে সবসময় একটা নতুন সম্ভাবনা, মুক্তির স্বাদ খুঁজতেন, এবং সেটাই যেন এখানেও ধরা পড়েছে। মৃত্যুতে শেষ নয়, মৃত্যুতে শুরু। মৃত্যুর মধ্য দিয়ে থাকে অনন্ত সম্ভাবনা। মৃত্যু মুক্তির সিংহদ্বার। ফটিক তাই বাস্তবিক অর্থে মুক্তি পায়নি, শহরের বুকে তাকে মারা যেতে হয়েছে, কিন্তু তার ঈশ্বর তাকে এইভাবেও যেন একটা মুক্তির স্বাদ দিলেন। ফলে এই গল্পে আমরা দেখতে পেলাম যে ফটিককে কেন্দ্র করে ছুটি গল্প সত্যিই ছোট গল্পের সেই অপার ব্যঞ্জনা, ছোট গল্পের সেই সিঙ্গেল ইমপ্রেশনকে তুলে ধরে, যেখানে ছুটি হয়ে ওঠে জীবন থেকে মুক্তির এক অন্য স্বাদ, এক অন্য তাৎপর্য। আর সর্বোপরি যে কথা বলতে হয় যে এই গল্প পড়তে পড়তে আমাদের মনে পড়ে যাবে তার পুনশ্চ কাব্যের ছেলেটা কবিতার কথা। সেখানেও একটা অবহেলিত উপেক্ষিত ছেলেটা থাকে। সেই ছেলেদের কথা রবীন্দ্রনাথ বারবার বলেন। তারুণ্যের জয়গান রবীন্দ্রনাথ বারবার গেয়েছেন। ছুটি গল্পের মধ্যেও তারুণ্যের জয়গান গেয়েছেন। ফটিক সেই তরুণ প্রাণের প্রতীক, কিন্তু সেই তরুণ প্রাণকে বেঁধে ফেলেছিল শহর। এই অপমৃত্যু, এই শাসন, এই শৃঙ্খলা স্রষ্টা হিসেবে একদিকে ঈশ্বর, একদিকে তার লেখক স্রষ্টা হিসাবে, লেখক হিসাবে রবীন্দ্রনাথ স্রষ্টা। এখানে দুই স্রষ্টা, একদিকে ঈশ্বর, একদিকে রবীন্দ্রনাথ। ঈশ্বর ফটিকের স্রষ্টা, আবার সেই চরিত্রকে সৃষ্টি করেছেন রবীন্দ্রনাথ। ফলে রবীন্দ্রনাথও স্রষ্টা। তাই দুই স্রষ্টা মিলে যেন এই তরুণ প্রাণের যে শৃঙ্খল, তাকে মুক্তির জন্য, তার মুক্ত হওয়ার জন্য শেষ পর্যন্ত মৃত্যুর মুক্তির ছুটিটাকে এখানে প্রাধান্য দিলেন। এভাবেও ছুটি পাওয়া যায়, সেই তাৎপর্যকে ধরলেন। আর যে কথা বলতে হয় যে রবীন্দ্রনাথ যে এই গল্পটিকে লিখলেন, এই গল্পের প্রেরণা তিনি পেয়েছিলেন শাহজাদপুরের ঘাটে। আমরা দেখতে পাবো যে ছিন্নপত্রের 28 সংখ্যক পত্রে, যেটি 1891-এর দিকে রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুর থেকে ইন্দিরা দেবীকে লিখছেন, সেখানে তিনি বলছেন শাহজাদপুরের ঘাটের বর্ণনা। ডাঙার উপর একটি মস্ত নৌকার মাস্তুল পড়েছিল। গোটা কতক বিবস্ত্র ক্ষুদে ছেলে মিলে অনেক বিবেচনার পরে ঠাউরালে যে যদি যথোচিত কলরব সহকারে সেইটিকে ঠেলে ঠেলে গড়ানো যেতে পারে, তাহলে খুব একটা নতুন এবং আমোদজনক খেলার সৃষ্টি হয়। যেমন মনে আসা তেমনি কার্যারম্ভ। সাবাস জোয়ান, হেইও মারো ঠেলা, হেইও। মাস্তুল যেমনি এক পা ঘুরেছে অমনি সকলের আনন্দ উচ্ছ্বাস। একটি ছোট মেয়ে বিনা বাক্য ব্যয় গম্ভীর প্রশান্তভাবে সেই মাস্তুলটার উপর গিয়ে বসে পড়ল, চেপে বসল। এই যে কথাগুলো রবীন্দ্রনাথ লিখছেন শাহজাদপুরের ঘাট থেকে, শাহজাদপুর থেকে ইন্দিরা দেবী চৌধুরানীকে, তো এখান থেকে আমরা দেখতে পাবো যে এই যে ছেলেগুলোর খেলা, আনন্দ মাস্তুলকে ঘিরে, এখানেই তিনি পেয়ে গেছিলেন এই গল্পের নায়ক ফটিককে। আর যে ছোট্ট মেয়েটি ওই মাস্তুলের উপর বসেছিল, তাকেই তিনি ছেলে বানিয়ে গল্পের নায়ক ফটিকের ভাই মাখনলাল করে দিলেন। বাস্তবের দেখা চরিত্রকে একটু বদলে দিলেন। তিনি আসলে এই ছেলেগুলোকে উপলব্ধি করেছিলেন যে কিভাবে এরা প্রকৃতির সঙ্গে মিলেমিশে আছে। প্রকৃতি থেকে যদি এদেরকে বিচ্ছিন্ন করা হয় তাহলে কি হবে। রবীন্দ্রনাথ যেন সেই পরীক্ষা করলেন, এবং যখন দেখলেন যে প্রকৃতি থেকে এদেরকে মুক্ত করলে, প্রকৃতি থেকে এদেরকে বিচ্ছিন্ন করলে আর এদের অস্তিত্ব থাকে না, এরা দেহে বেঁচে থাকে, মনে মরে যায়, তখন শেষ পর্যন্ত মুক্তির জন্য, ছুটির জন্য, তাদেরকে বাঁচানোর জন্য তাদের প্রাণটাকে, রবীন্দ্রনাথকে মৃত্যুর ছুটির পথটাকে হয়তো গ্রহণ করতে হলো। এবং এই যে বাস্তবের চরিত্রকে রবীন্দ্রনাথ গ্রহণ করলেন, এখান থেকে রবীন্দ্রনাথের সৃষ্টি বাস্তবের মাটি পেল। বাংলা সাহিত্যে প্রকৃতি এবং মানুষের সম্পর্কমূলক যে ছোট গল্পের পথ চলা, যা বিভূতিভূষণের গল্পেও আমরা পাবো, পুঁই মাচার মতো গল্পেও পাবো, সেই গল্পের পথ চলা রবীন্দ্রনাথ এখান থেকেই বলা যেতে পারে শুরু করে দিলেন। এবং আমরা দেখতে পাই যে সমালোচকদের মতে দাড়ি কাপুরের চক্রবর্তীদের ছেলে হারানচন্দ্রই নাকি ছুটি গল্পের নায়ক হতেই পারে। ফটিককেও এখানে চক্রবর্তী রূপেই দেখানো হয়েছে। তো এইভাবে বাস্তবের চোখে দেখা চরিত্র ছুটি গল্পের মধ্যে এক অন্য তাৎপর্য, অন্য ব্যঞ্জনা নিয়ে আসে। রবীন্দ্রনাথ সৃষ্টি করেন প্রকৃতি আর মানুষের সম্পর্কমূলক চিরকালের ক্লাসিক সেই সৃষ্টি ছুটি গল্প, যা চিরকাল আমাদের কাছে তাৎপর্যপূর্ণ থাকবে। আমাদেরকে বারবার এই গল্পের পাঠের মধ্য দিয়ে ফিরে যেতে হবে আমাদের ফেলে যাওয়া, আমাদের ফেলে আসা আমাদের ছোটবেলায়।
তো আজকের আলোচনা আমাদের এখানেই পরিসমাপ্ত। আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই।